আসলে আবার আমাকে কথা বলতে হবে আর কি। তো একটা হচ্ছে যে আজকে যে আলোচনা যে নাগরিক সুবিধার ন্যায়সঙ্গত বন্টন, একটা হচ্ছে নাগরিক সুবিধা আর একটা হচ্ছে এটা কতটুকু ইকুইটেবল সিভিক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে। দুটো বিশেষ নিয়ে কথা বলার আগে আমি আমার অভিজ্ঞতাটার কথা বলি, তার আগে আমার কাজের ক্ষেত্রে কিছু বলি। যেহেতু শহর, আমি অনেকে জানে আমি শুধু নদী নিয়ে কাজ করি, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের সবগুলো নদী তো শহরের পাড়ে। সেই হিসেবে আমার কাজগুলো শহর নিয়েই হয়ে যায়। আর শহর নিয়ে যারা কাজ করেন, বিশেষ করে প্রতিষ্ঠান হিসেবে বিআইপি কিংবা প্ল্যানিং নিয়ে যারা আছেন, তারা কোনো না কোনোভাবে আমার ডেটাগুলো তারা ব্যবহার করেন, কিংবা আমি তাদের প্ল্যানিংয়ে কোথাও না কোথাও অংশীজন হিসেবে হলেও জনগণের পক্ষে আমি গিয়ে দাঁড়াই। এটা আমার গত 15 বছরের একটি প্র্যাকটিসে রূপান্তরিত হয়েছে। তো সে জায়গা থেকে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব সিভিক এরিয়া যদি আমরা ধরি, তাহলে ঢাকার কয়েকটা ডেটা দিই, তারপরে অন্যান্য জেলা, কারণ আমি বাংলাদেশের অনেকগুলো জেলা সদরের আরবানাইজেশনের কন্টেস্ট নিয়ে আমার কাজ চলছে, চলমান এবং আছে। ঢাকায় পানি আছে, পুরো ঢাকার আরবান এরিয়ার মাত্র 4% জায়গা হচ্ছে পানি, যেটা থাকার কথা 14%-এর মতো। ওপেন স্পেস নাই, খুবই কম, 7%-এর মতো আছে পার্কটার সবগুলো মিলিয়ে। রাস্তাঘাট তো আপনারা জানেনই, আজকে এখানে যারা এসছেন তারা জানেন যেগুলোর সিচুয়েশন কিরকম। খুলনার অবস্থা আরো খারাপ। খুলনায় দুটো বড় মাঠ আছে, আর এর মাঝখানে কেডিএ দুটো মাঠ করেছে, সেগুলো পার্ক করার জন্য আবার ইজারা দিয়ে দিয়েছে তৎকালীন সময়ের আওয়ামী লীগের জন্য তাদের কাছে। চিটাগাংয়ে গাছ রক্ষা এবং মাঠ রক্ষা এবং পার্ক রক্ষার জন্য আন্দোলন চলমান। রাজশাহীর কথা গতকালকে এবং আজকে অনেক আলোচনা এসছে যে রাজশাহী অনেক সুন্দর, রাজশাহীর মধ্যে যদি সুন্দর নান্দনিক করা যায়। ওই শহরই না যে শহরের মধ্যে প্রাণ চাঞ্চল্য নাই, শুধু গার্ডেন বানালে তার শহর হবে। এক্স্যাক্টলি, এটাই মানুষও বোঝাইতে পারে। রাজশাহী শহরে যারা যায়, এখন যারা যান, লাইট দেখলে কি আর হয়? পড়াশোনা করার জন্য রাজশাহীতে যান, কিন্তু রাজশাহী যেহেতু কর্ম উদ্দীপনা নাই এবং জব মার্কেট তৈরি হয় নাই, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস তৈরি হয় নাই, তো যে কারণে এটা আলটিমেটলি এক্সপ্যানশনেও যাবে না, এটা আস্তে আস্তে এইভাবে চললে আর কমে আসবে। তো সুতরাং এরকম শহরও আমরা চাই না। আবার যেটা বললেন যে ঢাকার বাইরে চলে গেলাম, কিন্তু আমি ঢাকাকে মিস করছি, কারণ ঢাকা তো আমাকে একটা লাইফ দেয়, এভরিডে আমার কোনো না কোনো ইনভলভমেন্ট আছে। তো সুতরাং শহর মানেই প্রথম যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, ওই জায়গা থেকে যেটা কথা, শহর মানে হচ্ছে যে শহরের রিয়ালিটি দুটো। একটা হচ্ছে শহরের ওন একটা হেরিটেজ এবং ইতিহাস থাকে, যেটা আমাদের ঢাকায় আছে, কিন্তু আমরা ঢাকাবাসীরা জানি না। এটা একটা গুরুতর সমস্যা আমরা মনে করি। যেহেতু আমার পরিবার ঢাকা এসছে পাকিস্তান পিরিয়ডের পরপরই বলবো, কিংবা আগে এই সময় বিটুইন আমি বিয়ে করেছি, তারা ঢাকায় 400 বছরের পুরাতন। তো আমরা যখন পারিবারিকভাবে আলাপ করি, তখন আমরা এরিয়াগুলোকে গ্রাম মনে করি। এই গ্রামে ইসলাম কিংবা আমার আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধবরা যাদের সাথে আমি মিশি, তারা গ্রাম হিসেবে চিন্তা করে। আমি কায়েতপাড়া কিছুদিন আগে গেলাম একটা গবেষণায়, তারা আমার সাথে কথা বলতে বলতেই বললো যে তুমি আগারগাঁও থাকো, ওখানে তো আমার পূর্ব বিয়া দিছি। তো রিলেশনশিপটা অনেক ক্লোজ হয়ে যায়, মানে কারণ তার একটা সোশ্যাল এবং কালচারাল এবং আত্মীয় সম্পর্ক আছে। গত কিছুদিন আগে এখানে একটা প্রোগ্রাম করেছিলাম, মানিক আমাদের এক বন্ধু এসেছিলেন, উনি নদী নিয়ে কাজ করেন, মামলা মোকদ্দমা খেয়েছেন আওয়ামী লীগের সাথে অনেক। মানিক যখন কথা বলে তখন মনে হয় আমার কথা বলে, কিন্তু বছিলা কিংবা মোহাম্মদপুরে যারা নতুন বাড়ি করে এসছেন, তারা কি মোহাম্মদপুরের আগের যে গ্রাম ছিল, তার গ্রামের যে আরেকটি কালচার ছিল, তারা যে এখনো অনেকে মাছ ধরেন, হ্যাঁ, কিংবা কে একজন বলছিলেন যে হাজারীবাগ থাকেন, হাজারীবাগে কিন্তু এখনো একটি জেলে গ্রাম আছে, আপনারা জানেন নাকি? আশ্চর্য। এবং তারা মানে এখনো বর্ষার সময় তাদের অন্য পেশার বাহিরে গিয়েও মাছটা ধরতে চায়, কারণ হচ্ছে যে এটা তার পূর্বপুরুষের পেশা, এর থেকে সে বেরিয়ে আসতে চায় না। হ্যাঁ, এবং আমি কি বাধ্য করতে পারি কিনা তাকে এই পেশা থেকে বের করে দিতে, নদী এবং আশেপাশের জলগুলোকে ধ্বংস করে দিয়ে? এটা একটা বড় প্রশ্ন আমার মনে হয়, অধিকারের জায়গা থেকে আমাদের চিন্তা করা দরকার। তো সুতরাং একটা হচ্ছে যে যেই শহরে আমরা সেটেলার হিসেবে আসি, সেই শহরের একটা ওন হিস্ট্রি থাকে, যেটা আমরা প্যারিসে গেলে, রোমে গেলে আমরা তাদের ইতিহাস নিয়ে সকালবেলা অনেকে কথা বলেছেন। কিন্তু ঢাকার ইতিহাস কি? ঢাকার ইতিহাস কি শুধুমাত্র পুরনো ঢাকা কেন্দ্রিক? ডেফিনেটলি না। মিরপুরের একটা ইতিহাস আছে, লালমাটিয়াতে কিছু লোকজন যারা পুরাতন থাকেন তাদের একটা ইতিহাস। তেজগাঁ, এই যে নড়াই নদীর কথা সলিম ভাই বললেন, এই স্পেশালি কারণ বাজারকে কেন্দ্র করে এখানে যে খ্রিস্টান চার্চ এবং রোমান চার্চ, ক্যাথলিক চার্চগুলো আমরা দেখি, এবং এখানের মধ্যে বৌদ্ধদেরও মন্দির আছে। তো সুতরাং তাদের আবাসনের ইতিহাসও তো প্রায় 200-250 বছরের পুরাতন।
টঙ্গীর যে ইতিহাস আমরা জানি, টঙ্গী ব্রিজটাই তৈরি হয়েছে ব্রিটিশ আমলের আগে, সুতরাং সেখানকারও একটা বড় হিস্ট্রি আছে। এবং নতুন করে বলা হচ্ছে যে ঢাকার ইতিহাস তো যদি 2500 বছর হয়, ডেফিনেটলি এই গ্রামগুলোর সাথে ওই গ্রামগুলোর কিন্তু একটা রিলেশনশিপ আছে। আমি আপনাদেরকে বলি, কাউন্দিয়া নামে একটি গ্রাম আছে, ঠিক গাবতলীর উল্টো পাশে। এই গ্রামে আমরা কাজ করতে গিয়ে, এখানে রাজবংশী পরিবাররা থাকেন, তাদের অ্যানথ্রোপোলজিক্যাল একটা স্টাডি করতে গিয়ে আমরা পেয়েছি, অনেকেই বলে যে এরা তো কয়েকদিন আগে আসছে, এদেরকে এত গুরুত্ব দেওয়ার কি আছে। ওখানে আমরা 350 বছরের পুরাতন নিম গাছ পেয়েছি এবং তার তলায় একটি নিম মন্দির এখনো আছে। আমি ওই মন্দির কমিটির, পূজা কমিটির সাথেও যুক্ত। তো সুতরাং, এবং এখানে প্রায় হরিজনপল্লী, এইদিকে রাজবংশী, তারপরে বর্মন, এর সকলের এই উপাসনা রিলেটেড যতগুলো কমিটি আছে এগুলো, এবং তাদের যে কীর্তন হয়, প্রোগ্রাম হয়, আর যেহেতু আমরা কাজ করি আরডিআরসি, একটু সোশ্যালি তাদের সাথে প্রথমে কানেক্টেড হই, তারপরে আমরা অন্য কাজে যাই। তো স্বাভাবিকভাবে আমাদের সাথে তাদের একটা সলিডারিটি আছে এবং তাদের উৎসবে আমরা সবসময় অ্যাটেন্ড করি। তো সে জায়গা থেকে আমরা দেখি যে ঢাকার যে বেড়িবাঁধটা আমরা দিয়েছি, এই বেড়িবাঁধটা ঢাকাকে শুকনো করার জন্য আমরা 80 দিয়েছি, কিন্তু এই বেড়িবাঁধটা ঢাকাকে যেরকম ইকোলজিক্যালি ডিস্ট্রাকশন করেছে, ঢাকার ইতিহাসকে আমরা দূর করে দিয়েছি। একইভাবে একটা সিভিল স্ট্রাকচার, যে একটা পভার্টি লাইন হতে পারে, ইন ইকোনমিক্স আমরা বলি একটা সিভিল স্ট্রাকচার ইটসেলফ ইজ এ পভার্টি লাইন, কারণ এটার পূব দিকটাকে আমি ধনী করেছি ল্যান্ড জোনিং করে, এবং পূব দিকে আমি যে এফোর্ড করতে পারবে তাকে এনেছি, এবং যারা এখানের মূল মালিক ছিলেন তাদেরকে আমরা বের করে দিয়েছি এক ধরনের, কারণ ক্ষতিগ্রস্ত প্লট কতটুকুই পাওয়া যায়। এবং ওই সময় যারা ক্ষতিগ্রস্ত প্লট পেয়েছেন তারা তৎকালীন জমির দামে জমিগুলো বিক্রি করে দিয়ে কিন্তু বাধ্য হয়েছেন চলে যেতে। বিশেষ করে বিশিল, দুয়ারিপাড়া থেকে শুরু করে একদম উত্তরা পর্যন্ত যে গ্রামগুলো আছে, এই গ্রামগুলোর লোকজন কিন্তু এখন নাই। কিছু গ্রামের লোকজন আপনি পাবেন, গাবতলীর একটা অংশে যে পালপাড়া আছে, বড় বাজার আছে, এখানে কিছু লোকজনকে আপনি পাবেন গ্রামের মানুষ, আর বাকি ঢাকার গ্রামের মানুষদেরকে আমরা খুঁজে খুঁজে বের করতে হয়। আমি খুঁজে খুঁজে সামহাও বের করেছি। তো সুতরাং বিইং এ সেটলার, যেটা আমার ফ্যামিলিও যখন এসছেন আজ থেকে প্রায় 50, 60, 70, 80, 90 বছর আগে, আমরা কি জানি যে এখানকার কালচারের, এখানকার ঢাকার ইতিহাসটা আমাদের সাথে কি কখনো কোনোভাবে শেয়ার করা হয়েছে কিনা? এটা কিন্তু হয় নাই। স্বাভাবিকভাবেই আমি যখন শহরে থাকি, তার উপরে এক ধরনের ইন্ডিভিজুয়ালিস্টিক, পিওর আই সেন্টার্ড ক্যাপিটালিস্টিক একটা নর্মসে আমরা ডেভেলপ হয়েছি, যেখানের মধ্যে আমরা আমাদের ব্যক্তি জীবনের বাহিরে আমরা কাউকে আসলে ওন করতে পারি নাই। সুতরাং এবং গত 13 বছর এটাকে আরো বেশি করা হচ্ছে, যে আমরা আরো সিঙ্গাপুর হব অথবা দুবাই মতো হয়ে যাব, এবং রাষ্ট্রকে বলা হয়েছে, হাসিনা বলছে যেটা আমার বাপের শহর, বাপের দেশ, আমার বাপ স্বাধীন করেছে, আমি সবচেয়ে ভালো বুঝি। সুতরাং শহরটাকে স্বাভাবিকভাবে মানুষ সেরকম ভাবে ওন করতে পারে না, এবং না পাওয়ার কারণে আজকে যে আলোচনা, যে অ্যাক্সেসিবল পাবলিক অ্যামিনিটিজের ক্ষেত্রে একটা শহরে প্রথম যখন মানুষ ঢুকে, যেহেতু ইলেকশন করেছেন সাকিব ভাই, হয়তো ভবিষ্যতে কখনো ঢাকার মেয়র হবেন আশা করি আমরা, তো প্রথম যখন নগরীতে একটা মানুষ ঢুকে তার স্টোরিটা কি? কারণ শহর তো, যেহেতু আমি এতক্ষণ যে আলোচনা করলাম যে শহরের কালচার এর সাথে যে শহর তৈরি হয়েছে সেটা বিচ্ছিন্ন, তো সুতরাং যেহেতু মানে মাইগ্রেন্টদেরকে দিয়ে শহর হয়, তাহলে আরবান গভর্নেন্সের জায়গায় আমাকে প্রথম খেয়াল করতে হবে যে প্রথম যে আমার এই শহরে আসলো, তা হতে পারে সে চিকিৎসার জন্য এসছে, হতে পারে সে তার বেটার ইনকামের জন্য এসছে, হতে পারে নিরুপায় হয়ে এসছে, পড়ালেখার জন্য এসছে, অথবা ঘুরতে এসছে, কিংবা কোনো না কোনো কারণে মানুষ শহরে যায়, অথবা শহরটা দেখতে এসছে। যদি আমরা ওরকম করে ইনভেস্টমেন্ট করি নাই যেটা দেখার জন্য মানুষ ঢাকায় আসবে, বাট যখন প্রথম শহরে আসে তখন কিন্তু হি অর শি অথবা দে আর ভালনারেবল। 80-90 দশকে আমাদের এখানে যে মাইগ্রেশন প্যাটার্ন ছিল, সেটা ছিল পুরুষটা আসতো, ফ্যামিলিটাকে বাড়িতে রেখে আসতো। এখন ফ্যামিলিকে ওর বাসা রাখতে পারছে না কোনো কোনো কারণে, যে কারণে মাইগ্রেশন প্যাটার্নে আমরা দেখি পুরো পরিবার সহ শহরে আসে, ঢাকায় না, যে কোনো নিকটবর্তী শহরের মধ্যে। তো সুতরাং দ্যাট মিনস একটা পরিবার যখন তার সর্বস্ব নিয়ে ঢাকায় প্রবেশ করে, they are much more vulnerable than anyone else. এটা ক্লাইমেট ভিক্টিম vulnerable আমরা বলতে পারি, বাট খুব কম। কিন্তু জেনারেলি মানুষ নদী ভাঙনের কারণে আসে, এবং তার রুটি রুজির আর কোনো সুযোগ না থাকার কারণে কিন্তু শহরে আসে। তো শহরে আসার সাথে সাথে তার যে এসেনশিয়াল জিনিসগুলো প্রথমেই দরকার, যে আমি ঢুকেই কি করতে হয়, তাকে কোথাও না কোথাও যোগাযোগ করতে হয়। ফার্স্ট তার মাইগ্রেশন স্ট্যান্ডটা কোথায় হবে, কোথায় গিয়ে সে দাঁড়াবে, যে তারপরে না সে তার জায়গাগুলো খুঁজবে। তো সেই জায়গাকে আমরা কি এরকম কোনো স্পেস তৈরি করেছি যে শহরের যে কোনো ভ্যাগাবন্ড থেকে শুরু করে যে কোনো নতুন মাইগ্রেন্ট আসার পরে তার বাথরুমটা কোথায় হবে,
সেরকম কোনো ফ্যাসিলিটি আমরা শুধু ঢাকা না, বাংলাদেশের যে কোনো শহরে আমি যে কাজ করেছি সেটা নাই। এটা একটা বড় বৈষম্য। দ্বিতীয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, চিন্তা করা উচিত যে তার মোবাইলটা হারিয়ে যেতে পারে কিংবা তার মোবাইলে টাকা না থাকতে পারে টেকনোলজির জায়গা থেকে। তো ওয়াইফাই আমি কি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি আগে ফ্রি করব, কিংবা কোনো ক্যাফেটেরিয়াতে আমি আগে ওয়াইফাই ফ্রি করব, না আমি এই পাবলিক স্পেসে ওয়াইফাই ফ্রি করব, কারণ সে তো মাচ মোর ভালনারেবল। তো সেই জায়গাটা আমি কতটুকু খেয়াল করছি, কমিউনিকেশনের জায়গা থেকে আমি তাকে সেফটি কতটুকু দিচ্ছি। আমার সাথে যে মহিলাটা আছে সে বাথরুমে টাকা দিয়ে বাথরুম ইউজ করবে কিনা, গত 2 দিন ধরে বাথরুম নিয়ে অনেক আলোচনা হয়েছে। সুতরাং সেই জায়গাটাকে আমি তাকে কতটুকু অ্যাক্সেসিবল করছি কিনা, তার বাথিংটা ইমিডিয়েটলি যদি প্রয়োজন পড়ে সেটা আমি দেখতে পাচ্ছি কিনা, এগুলো হচ্ছে যে পাবলিক অ্যামিনিটিজের জায়গায় খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে যে সিস্টেমেটিক যে অন্য যেই সার্ভিসগুলো আছে যেটা তাকে অনেক বেশি এই ভালনারেবিলিটি দূর করে। হঠাৎ করে অসুস্থ হয়ে গেলো বাস স্ট্যান্ডে এসে, তখন সে কোথায় যাবে? নিয়ারেস্ট মানে তার মানে বাস স্ট্যান্ডের পাশে, ট্রেন স্ট্যান্ডের পাশে তার নিয়ারেস্ট মিনিমাম এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেসগুলো কি আমরা আমার শহরগুলো দিতে চাই কিনা, এগুলো যে ফেয়ারনেস, ইকুইটেবল সিভিক ডিস্ট্রিবিউশন মূল জায়গা আমরা মনে করি। এই আমরা আলোচনা করতে গিয়ে মানুষের সাথে আমরা এগুলো দেখেছি। থার্ড, আমি একটু দাবির জায়গায় যাচ্ছি, কারণ অনেকে সকাল থেকে অনেক, হ্যাঁ আমি একটু 2-4 মিনিট নিব আর কি, প্লিজ। হ্যাঁ, অনুমতি নিয়ে নিলাম। এবং খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি সেটা হচ্ছে যে আপনার এই সবগুলো সে চড়াই উতরাই, মানে লক্ষণ রেখার মতো যে চড়াই উতরাই পার হয়ে পুলসিরাত পার হয়ে সে যখন কোনো আত্মীয়ের বাসায় অথবা তার নিকটস্থ বস্তিতে ওঠে, সাধারণত বাংলাদেশে ঢাকায় অথবা অন্য যে কোনো জায়গায় মানুষ যখন প্রথম সেটেলমেন্টে মানে শহরে আসে, মাইগ্রেট করে, তখন তারা তার রিজিওনাল বস্তিতে যায় কিংবা তার আত্মীয়ের বাসায় যায়, তাই না? এখান থেকে নিউ ইয়র্কে যাওয়ার গেলে আমরা কি করি, আমাদের পরিচিত কারণের মাধ্যমে গিয়ে একটা স্টেশন আমরা খুঁজি, যে স্টেশন থেকে পরে আমি চাকরিটা খুঁজে নিব। ঢাকায় যেরকম ভোলার বস্তি, মাদারীপুরের বস্তি, এরকম অনেক নামে বস্তি আছে, কারণ এসব জায়গায় এরোশন, রিভার এরোশনটা অনেক বেশি, লোকজন এসে এখানে কত ফার্স্ট টাইম করে, তারপরে সে তার একটা ইনফর্মাল অথবা ফর্মাল চাকরির অ্যাক্সেসটা তৈরি করে। তো যখনই অ্যাক্সেসটা আমরা এখন হচ্ছে যে আমি একটা আলোচনা অবশ্যই করা দরকার, যেটা আলোচনা সারাদিন আসেনি, সেটা আমি আগামী সেশনে করতে চেষ্টা করবো। সেটা হচ্ছে আমি কতটুকু মানুষ অ্যালাউ করবো আমার শহরের মধ্যে, সেটা একটা বড় প্রশ্ন। যে আমার যে সাইজ অফ দ্য মানে সিটি আছে, সেখানে আমি কি মানুষ ওয়েলকামিং করব, না আমি তাকে মানে অন্য শহরে চলে যাওয়ার জন্য আমি মোটিভেট করবো, সেটাও একটা বিষয়। কারণ আমার ক্যাপাসিটির বাইরে তো আমি ওয়েলকাম করতে পারবো না। গত 50টা বছরে আমি আমার সার্ভিসেস, আমার অ্যাডমিনিস্ট্রেশন এবং সবকিছুকে আমি এত কেন্দ্রীভূত করতে বাধ্য করেছি যে মানুষ বাধ্য হয় ঢাকা শহরে এসে তার সার্ভিসটা নেওয়ার জন্য, তাই না? একসময় বলা হয় যে পদ্মা সেতু হয়ে গেলে, অনেক সেতু হয়ে গেলে মানুষ ঢাকা থেকে বাইরে চলে যাবে, এটা ভুল। কারণ ম্যাগনেট তো এখানে, স্বাভাবিকভাবে আয়রনগুলো ম্যাগনেটের কাছেই চলে আসতে বাধ্য হবে। সুতরাং আমি কি ডিসেন্ট্রালাইজ করব কি করব না, ডিসেন্ট্রালাইজেশন না করার কারণে কিন্তু একটা বড় অন্যায্যতা এবং বৈষম্য তৈরি হয়েছে, সেটা আমি আগামী সেশনে ডিটেইল আলোচনা করব। ফোর্থ বিষয় হচ্ছে যে ঠিক আছে, মেনে নিলাম ঢাকার মতো অন্যান্য যে শহরগুলোতে প্রথমেই যারা ইনফর্মাল সেটেলমেন্টে আসে, বিশেষ করে শহরের, বাংলাদেশের প্রতিটি শহরের হাউজিংটা কারা তৈরি করে, গুরুত্বপূর্ণ। আজকে রাজুকের লোক এসছেন, আমরা বারবার বলছি অনেক চরম মাত্রায় প্ল্যান করতে হবে, কারণ এই প্ল্যান কাজ করতেছে না, আরো বেশি প্ল্যান করতে হবে। আমার মনে আছে আমি MBA শেষ করেছি 2002-3, প্রায় 22 বছর। তখন আমাদের সাথে এক বন্ধু, আমাদের যেহেতু ফরেন ডিগ্রি, তার লোকাল ডিগ্রি, তার চাকরি হয় না, তখন আরেকজন তাকে বুদ্ধি দিলে কাজ করেন, আপনি আরেকটা MBA করেন, এবার মনে হয় চাকরি হবে। এবং তারপরেও চাকরি হয় না, তখন তারা বলছে আপনি IBA থেকে MBA করেন, না হলে আপনার চাকরি হচ্ছে না। তো সুতরাং একটা প্ল্যান কাজ করে না, দ্যাট ডাজন্ট, এটা মানি না যে আমাকে আরো কঠিন প্ল্যান করতে হবে। তো প্ল্যান ইটসেলফ ইজ অ্যান ইম্পোজিশন, এইটা একটা ফিলসফিক্যাল জায়গা। তো সেখানে সেই জায়গার ক্ষেত্রে আমরা কি সারা বাংলাদেশ ব্যাপী যে প্ল্যানের কথা আজকে বলা হয়েছে, এটা আরেক ধরনের ইম্পোজিশন। আমরা এটা করতে চাই না, বরঞ্চ যার জন্য প্ল্যান তাকে কি আমরা আদৌ কোনোদিন গিয়ে জিজ্ঞেস করেছি কিনা যে এটা আপনার জন্য প্ল্যান, আমরা কিভাবে করব, কোক্রিয়েশনটা কিভাবে করব। কারণ একটা পাবলিক অ্যামিনিটিস, পাবলিক সার্ভিসেস যখন তৈরি হয় ঢাকায়, সেই পাবলিক সার্ভিস কিভাবে মানুষদেরকে আবার মার্জিনালাইজ করে, সেটার বড় উদাহরণ হচ্ছে হাতির ঝিল। হাতির ঝিলটা সুন্দর করে নদীর একটা অংশকে আমরা নষ্ট করে তারপরে উদ্ধার করে সেখানে হাতির ঝিল করেছি, করে আমরা হাতির ঝিলের পাড়ের যারা আছেন সকলকে আমরা
এই ঝিলে আসা বন্ধ করে দিছি ইয়ে করে বাউন্ডারি ওয়াল করে। এর চেয়ে তো বড় খারাপ কাজটা আর হতে পারে না। তো সুতরাং আমি যদি একটা আরবান ওয়েটল্যান্ড আমি উদ্ধার করি, যে পাবলিক স্পেস উদ্ধার করে আমি এটাকে আবার তার পাশের যারা সবচেয়ে বেশি হকদার তাকে আমি এক্সক্লুশন কি আমি করতে পারি কিনা। এই যে ডেভেলপমেন্টের যে মডেল, যে বিউটিফিকেশনের যে মডেল, আরবান ওয়াটার বডিজ, আরবান পাবলিক অ্যামিনিটিস গুলোকে আমি বিউটিফাই করলাম ইন দ্য নেম অফ পাবলিক অ্যামিনিটিস অ্যান্ড পাবলিক সার্ভিসেস, বাট আই এম এক্সক্লুডিং দেম। কারণ কি, আমার অনেক টাকা এখানে গার্ডেনিং করা হয়েছে, গার্ডেনটা নষ্ট হয়ে যাবে। এই যে ফিলসফি আমার, যে গার্ডেনিং ফিলসফি, অথবা আমি এত সুন্দর জায়গা কাউকে দিতে পারবো না, এটা আমরা একদিকে করছি। আবার যতটুকু পাবলিক স্পেস আছে সেটাকে আমরা আবার কমোডিটাইজ করছি। ধানমন্ডি লেকের কথা আপনি চিন্তা করে দেখেন, এখানের মধ্যে যে পরিমাণ রেস্টুরেন্ট হয়েছে, এটা এক ধরনের কমোডিটাইজেশন তৈরি করা হয়েছে। এবং ঢাকার অন্যান্য যে জলাধারগুলো আছে সেগুলোতে কিছুদিন পরপরই আপনারা স্পেশালি অন্য যেই আরবান রিলেটেড গ্রুপগুলো আছে, তো সেখানে বলা হচ্ছে যে এই জায়গাকে কেন আমরা একটা ওয়াটার পার্ক করি না, এই জায়গাটাকে কেন আমি আরেকটা রেস্টুরেন্ট পেয়ে এবং সেখানে থিয়েটার হবে। খালি আমি চিন্তা করি একটা বিউটিফিকেশন, এবং যেখানে শুধু বড়রা পয়সাওয়ালারা যে এফোর্ড করতে পারে এনি বিউটিফিকেশন। যে আমি রিসোর্স ডিস্ট্রিবিউশন কি প্রাইসিং মেকানিজম দিয়ে করব, না রিসোর্স ডিস্ট্রিবিউশন আমি রাইটস বেস করবো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। প্রাইসিং মেকানিজম দিয়ে রিসোর্স ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সবচেয়ে বড় বৈষম্য, যে আমি অনেক প্রোডাকশন করলাম, সেই প্রোডাকশন আর কোথায় ডিস্ট্রিবিউট হবে দ্যাট উইল ডিটারমাইন বাই প্রাইস। আমি যদি হাই প্রাইস করি তাহলে পয়সাওয়ালারা এটাকে পাবে, আমি যদি লো প্রাইস করি তাহলে কম পয়সাওয়ালারা পাবে। এজমালির সম্পত্তিতে কখনো প্রাইসিং মেকানিজম যাওয়াটাই হচ্ছে এক ধরনের ইনজাস্টিস। এবং শহরের জায়গা থেকে আমরা কতটুকু আমরাকে এটাকে এজমালি করতে পারি, এবং এটাকে ইজা সম্পত্তি করতে পারি, মানুষের করতে পারি, পাবলিক করতে পারি, ওটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি শেষের দিকে যাচ্ছি ভাই, আরেকটু 2 মিনিট নিব। চতুর্থ হচ্ছে, যারা ঢাকায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইনক্লুডিং গ্লোবাল ইস্ট, হ্যাঁ গ্লোবাল সাউথ এবং গ্লোবাল ইস্টে যদি আমরা দেখি, গ্লোবাল ইস্টের সম্পূর্ণ হাউজিং এর মেজর হাউজিং সিস্টেমটা কিন্তু ডেভেলপ করা হচ্ছে সাধারণ মানুষজন নিজেরটা নিজেই। আমাদের ঢাকার শহরেও যারা হাউজিং করেছে, যে জুরাইনে থেকে ভাই আসছেন, মিজান ভাই, এখানে হাউজিং কি কষ্ট করে কেউ করে দিয়ে গেছে? কেউ করে, ওনারা নিজেরাই নিজেদের হাউজিং করেছেন, নিজেরাই চিৎকার করছেন ওনাদের অধিকারের জন্য। গার্মেন্টস শ্রমিকরা যারা থাকে, যে জায়গায় থাকে, সে অঞ্চলে এক ধরনের ন্যাচারাল তার জরুরতের উপর ভিত্তি করে সে তার হাউজিংটা তৈরি করে। কারণ হচ্ছে যে রাষ্ট্র শিক্ষা এখানে এত বেশি লিনিয়ার, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যখন করতে যায়, উচ্ছেদ করতে যায়, তখন সে এক ধরনের লেভিয়েথান হিসেবে আবির্ভূত হয়। তো সুতরাং এই বাইনারিটা আমরা মনে করি প্ল্যানিং অ্যান্ড ইম্পোজিশন, আমি কতটুকু করব কতটুকু করব না, রেগুলেশন কতটুকু করব কতটুকু করব না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর সাথে যেই আরবান এরিয়ায় সারা বাংলাদেশের সব জায়গায় যে 40% ইনফর্মাল সেটেলমেন্টে যারা বসবাস করে, মাইগ্রেন্ট, তাদেরকে তো আমি সিটিজেন রাইট দিচ্ছি না, কারণ তার তো ভোটার আইডি কার্ড না, সে তো ভোটার না। সে যখন ভোটার না হয়, তার ময়লা ওয়েস্ট ওয়াটার, তার ময়লা কানেকশন করতে রাজি হয় না। তাকে ওয়াসার কানেকশন দিতে গেলে ওয়াসা বলে যে সে তো আমার সিটিজেন না, তার তো কি বলে বিদ্যুৎ বিল নাই, তার তো হোল্ডিং নাম্বার নাই, আমি কিভাবে তাকে কানেকশন দিব? বাট অ্যাক্সেস টু পাবলিক অ্যামিনিটিজ এর প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকে আমি বিদ্যুৎ, পানি, গ্যাস এবং হাউজিং, এগুলোকে আমি কোয়ালিটি দিতে পারছি কি পারছি না, তাই না? তো সুতরাং এগুলোকে আমি অ্যাড্রেস করতে পারছি কিনা, এই বিষয়গুলো আমার মনে হয় আমরা যদি চিন্তা করতে পারি। এবং পঞ্চম নম্বর হচ্ছে যে এটা কারা করবে, এই করার ক্ষেত্রে এই প্ল্যানিংটা, এই ইনক্লুশনটা করতে গেলে কি আমি আবার চেয়ারে বসে সিদ্ধান্ত নিব, না আমি কমিউনিটির কাছে গিয়ে কমিউনিটি বেস করব, সেগুলো নিয়ে বিস্তর আলোচনা প্রয়োজন। নেক্সট সেশনে আমি আশা করি করব। আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।